নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর পরিবারে আপনাদের স্বাগত জানাই। চলুন একটা নতুন ভিডিও দিয়ে আজকের দিনটা শুরু করি। একটি মন্দিরের অলৌকিক কিছু ঘটনা আপনাদের কাছে বলবো। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, গাড়িও এসে গিয়েছিল, তাই গাড়িতে উঠেই ব্লগটা শুরু করলাম। আমি যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে, আর আমার হবু জামাই যে সে যাচ্ছে। আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম এই মন্দিরটির দর্শন করতে। কর্তামশাইকে বলেছিলাম আর তো সকালবেলা হবে না, তাই সে অফিস বেরিয়ে গেল আর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরটির দর্শন করতে। চলুন আপনাদেরকেও এই মন্দিরটার দর্শন করিয়ে নিয়ে আসি, আপনারাও দেখুন এই মন্দিরের কিছু কাহিনী। আমি কিন্তু একটু পরে বলবো, আগে আমরা বেশ খানিকটা রাস্তা যাই। যেতে যেতে আপনাকে মন্দিরে গিয়েই বরং ঠাকুর দর্শন করিয়ে তখনই নয় এই কাহিনীর গল্পটা আপনাদেরকে বলবো। সকালবেলায় বেরিয়েছি, আমার জগন্নাথকেও নিয়ে বেরিয়েছি, কিন্তু তিনি কিন্তু আমি যেখানে যাই সেখানে তাকে নিয়ে যেতে হবে, না হলেই তার রাগ হয়ে যায়। তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল, সঙ্গে নিয়েছি জগন্নাথকে। আমরা সোজা হাউজিং মোড় থেকে দিল্লি রোড থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে নিলাম, সেইখান দিয়েই সোজা যাচ্ছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি হলো কৃষ্ণনগর। আমি জানতাম কৃষ্ণনগর 3 নম্বর এয়ারপোর্ট হয়ে বাদিকে রাস্তাটা দিয়ে গেলে হয়তো যাওয়া যায়, আমি এটাই জানতাম। কিন্তু আমি যে ড্রাইভার দাদার সাথে যাচ্ছি তিনি বললেন যে না, ডানকুনির হাউজিংয়ের পর দিল্লি রোড থেকে বাঁদিকে রাস্তাটা ধরে যদি সোজা বেরিয়ে যাওয়া যায় সেখান থেকেও কৃষ্ণনগর যাওয়া যায়, কিন্তু 2 কিলোমিটার এক্সট্রা রাস্তাটা পড়ে। তো যাই হোক, আমরা সেই রকমভাবেই বেরিয়ে পড়লাম। সকালবেলা ফাঁকা রাস্তা আর মেঘলা ওয়েদার, আর গাড়িতে চলছিল রবীন্দ্রসঙ্গীত, জাস্ট অসাধারণ, খুব ভালো লাগছিল। কথা বলতে বলতে অনেকটা দূর চলে এলাম। এটা হলো কল্যাণী হাইওয়ে ব্রিজ। এখান দিয়ে গাড়িটা যখন যাচ্ছে খুব সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার তো, আর পরিবেশটা অসাধারণ লাগছে। অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এরকম গাড়ি করে একটা লং ড্রাইভে কোথাও যাব, কিন্তু আজকে যে বেরোতে পেরেছি আর সত্যি শরীর খারাপের পর যেন এক্সট্রা একটা এনার্জি পেয়ে গিয়েছিলাম। শরীরটা দুর্বল অবশ্যই ভেতরে, কিন্তু বেরিয়ে না খুব ভালো লাগছিল ওয়েদারটার জন্য। তারপর গাড়ির সামনের সিটটাতে আমি বসেছিলাম, তো আমার এত ভালো লাগছিল, খুব ক্লান্তিটা যেন মনে হলো দূর হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে বেশ খানিকটা রাস্তায় আমরা চলে এলাম। এবার আপনাদের বলি, নালে আবার আপনারাই বলবেন যে এতক্ষণ ধরে যাচ্ছে তো যাচ্ছে কোথায় রে বাবা। যাচ্ছি কৃষ্ণনগরে একটা মন্দিরের দর্শন করতে। এখন এটা কোথায় আছে? জাগরিয়া এমসের পাশে পেট্রোল পাম্পের এখানে একটু দাদা নিয়ে নেবে, তারপর একটু জল খাবো। জল আনতে গেছে স্মৃতি আর চন্দ্রজিৎ। একটু চা জল তো খেতে হবে, অনেকক্ষণ রাস্তা চলে এসেছি। এই যে আমার জগন্নাথ বাবু এই যে বসে আছে। পেট্রোল পাম্পের ওখানে একটা ধাবা ছিল, ওখানে বললাম একটু চা খাবো, কারণ যেহেতু মন্দিরে যাব, যদি পুজো দেওয়া যায় একটু পুজো দিতাম, তো সেজন্য চা খাবো বলেছিলাম। কিন্তু ড্রাইভার দাদা বললো যে না, আগে এগিয়ে গিয়ে সামনে একটা ধাবা আছে, সেখানে চা জল সব পেয়ে যাবেন, সেখান থেকেই আপনারা চা খেয়ে নেবেন। তো যেহেতু মন্দিরে যাচ্ছি আর সকাল সকালই, তো সেই জন্য 1 কাপ করে সবাই লিকার চা খেয়ে নিলাম। তারপর আর একটু জল কিনে নিলাম, দিয়ে গাড়িতে উঠে পড়লাম। দিয়ে গাড়ি আবার যথারীতি গন্তব্যস্থলে দিকে এগিয়ে পড়ল। বেশ কিছুটা রাস্তা আমরা যাওয়ার পর যা হলো, আসলে এই মন্দিরটা আমি আজ থেকে 24 বছর আগে এসেছি। আমি না ভুলে গিয়েছি, কারণ কৃষ্ণনগরে আমার মামা শ্বশুরদের বাড়ি থেকেই আমি এসেছিলাম। তো আমার তো মানে গাড়ি করে ডিরেক্ট ডানকুনি থেকে যাচ্ছি, আমার তো এই রাস্তাটা সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। হ্যাঁ, তো জানতামই না, যা দেখেছিলাম গুগল ম্যাপে দেখেছিলাম আর ইউটিউবে দেখেছিলাম, তো সেই বেসিকেই যাচ্ছিলাম।
বেশ কিছুটা যাওয়ার পর বুঝতে পারলাম আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে মায়াপুরে ঢুকে পড়েছি। হায় ভগবান, সে কি কাণ্ড! তারপর আবার ওখানে সবাইকে জিজ্ঞাসা করে একটা চলা পরামর্শ নিজেদের মতো করে আবার ব্যাক করে আমরা ওই কৃষ্ণনগরে এলাম এই মন্দিরটার কাছে। অবশেষে এসে পৌঁছালাম এই সেই মন্দিরটা। এই যে হলো সেই নৃসিংহদেবের মন্দির। চলুন মন্দিরের ভেতরে নিয়ে যাই। এসে গেছি আমরা, চলুন মন্দিরে নিয়ে যাই, চলুন যাই। এই 23 বছরে জায়গাটার কত পরিবর্তন হয়ে গেছে। যখন এসেছিলাম এটা একটা খোলা মাঠ ছিল, আর এখন কি অবস্থা, কত দোকান পাশারি হয়ে গেছে। আর এই হলো নৃসিংহদেবের মূর্তি, আর এই হলো তমাল গাছ যেখানে সবাই মানত করে। এটা হলো তমাল গাছ, এখানে যে যার মনস্কামনা পূরণের জন্য ইট দিয়ে ঢিলি বাঁধে। ঢিলি এখানে কিনতেই পাওয়া যায়, এখানে ঢিলি পাওয়া যায় 10 টাকা করে দাম। আর তুলসী কাঠের মালাও যদি কেউ কিনতে চাও সেটাও পাবে এখানে। আর যদি কেউ তুলসী পাতার মালা ঠাকুরকে পরাতে চাও তাহলে এখানে কিনতে পাওয়া যায় মালা, সেই মালার দাম হচ্ছে 150 টাকা করে। এইটা হলো তমাল গাছ, এই তমাল গাছের নিচে আমি একটু বসে হাওয়া খাচ্ছি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আমি খুব ক্লান্ত হয়ে যাওয়ার জন্য আমি গাছের তলায় বসে একটু হাওয়া খাচ্ছি, আমি আর হাঁটতে পারছি না। তো আমার মেয়েকে বলেছিলাম তুই তো ব্লগ বানাবি তোর চ্যানেলটার জন্য, তো সেইখানে আমাকেও একটু ভিডিও দিয়ে দিস, তাহলে আমারও একটু সুবিধা হয়। তো একই ভিডিও দুজনেই বানাচ্ছি। তো আমার মেয়ে এই কথাগুলো তার ইউটিউব ব্লগের জন্য বানিয়ে বলছে, তো আমি সেখানটা মিউট করে দিয়েছি, কারণ ও কি বলেছে ও কি করেছে সেটা ওর চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন। কিন্তু ভিডিওটা আমি ওকে দিয়ে করিয়ে নিয়েছিলাম, কারণ আমার পক্ষে আর হাঁটা বা দাঁড়ানো খুব চাপ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি বসেছিলাম, ও ঘুরে ঘুরে পুরো ভিডিওটা বানিয়েছে। এরপর আমি আমার ভয়েসে আপনাদের বলে দেবো এখানটায় কি কি নিয়ম আছে, কিভাবে আসতে হয়, সব কিছুই আমি আমার ভয়েসে বলছি। কিন্তু অবশ্যই আপনারা আমার মেয়ের ইউটিউব চ্যানেলটা ফলো করে নেবেন। এবার আপনাদের বলি আপনারা কিভাবে আসবেন। কৃষ্ণনগর স্টেশনে নামবেন, নেবে বলবেন কৃষ্ণনগর নরসিংহতলার দেপাড়ার মন্দিরে যাব, কারণ এই কৃষ্ণনগরে অনেকগুলো নরসিংহদেবের মন্দির আছে, কিন্তু আপনাকে মাস্টলি বলে দিতে হবে কৃষ্ণনগর নরসিংহতলার দেপাড়ার মন্দির। তাহলে আপনাকে টোটো এখানে নিয়ে আসবে। টোটোতে রিজার্ভে ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা, একটু দরদাম করে নেবেন। আচ্ছা, এবার বলি এখানকার নিয়ম। এখানে ঠাকুরের পায়েস ভোগই হয়, আর অন্য কোনো ভোগ হয় না। যদি কেউ মনে করে থাকেন ভোগ দেবেন তাহলে সকাল 11টার ভেতরে এখানে চাল দুধ সব কিছু জমা করে দিতে হবে। আর এখানে কোনো প্যাকেটের দুধ বা কার্টুনের দুধে ভোগ হয় না, শুধুমাত্র গরুর দুধেই হয়। তবে যে গরু সদ্য বাচ্চা দিয়েছে সেই গরুর দুধে কিন্তু ভোগ হবে না। তো সেই জন্য পাশেই যে মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকান থেকে আমরা গিয়ে দুধ নিয়ে নিলাম। আপনি ওখানে আপনার যতটা দুধ দেওয়ার ইচ্ছা পুজোতে ততটাই আপনি ওখানে বললে ওরা আপনাকে সেই পরিমাণ দুধ দিয়ে দেবে। তার সাথে আপনারা ওই মিষ্টির দোকানে পেয়ে যাবেন চাল, চিনি, কাজু, কিশমিশ, ওনারা সব পরিমাণ মতোই দেয়। আপনি সব ওখানে পরিমাণ মতো আপনারা পেয়ে যাবেন ওখান থেকে। আমরা প্রথমে এসে এই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিলাম, নিয়ে আগে পুজো করালাম। তারপরে আমরা ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে কি না। তো ঠাকুরমশাই বলল না, কোনো পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা নেই, আপনারা মিষ্টি দিয়েই শুধু পুজো দিতে পারেন। আমরা ফুলের তুলসী পাতার মালা আর মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তারপর চলে এলাম এই মিষ্টির দোকানটায় একটু খাবার খেতে। তার আগেই আমরা ভোগটা ওখানে যে ঠাকুরকে দিয়েছিলাম পুজোতে, যে ভোগের জোগাড়টা ওখানে দিয়ে চলে এসেছিলাম ভোগের ঘরে। আর এখানে এসে আমরা খেলাম পরোটা আর মিষ্টি, এখানে কেজি দরে পরোটা পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর আমরা একটু বসেছিলাম, চারদারটা একটু ঘুরে দেখছিলাম। তবে এখানে যদি কেউ মনে করেন যে রাত্রে থাকবেন, থেকে পরের দিন পুজো দেবেন, তারও ব্যবস্থা আছে। ভেতরে একটা আশ্রম আছে, তো সেই আশ্রমে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে থাকার ব্যবস্থা আছে।
তো সেখানে থেকে আপনারা এক রাত্রি থেকে সেখানে পরের দিন সকালে ঠাকুরের পুজো দিয়ে ভোগ খেয়ে, এখানে ভোগ বলতে তো আমি বললামই পায়েস ভোগ। ভোগ যেমন 11টায় জমা করে দিতে হয়, 12টায় ভোগ বসানো হয় আর 2টোর মধ্যে ভোগ বিলি করা হয়। তো আমরা কৌটো করে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে, আর ওখানে বসে খাওয়ার জন্য পাতায় করে একটু ভোগ দিয়েছিল একটা পাতায়। তো আমরা 3জনে মিলে ওই পাতা থেকেই ভোগটা খেলাম। তো আমার মেয়ে তো মিষ্টি জিনিস খুব কম খায়, তাই সে একটুখানি খেলো আর আমিও 2 চামচ মতো খেলাম। আর আমার হবু জামাই সে তো মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর বলি এই জায়গাটার কিছু পৌরাণিক ঘটনা। পুরাণ কাহিনীতে হিরণ্যকশ্যপ ছিলেন একজন পরাক্রমশালী অসুর রাজা। তিনি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন। ভগবান বিষ্ণু তার ভাইকে হত্যা করার পর তিনি প্রতিশোধের ব্রত নিয়ে কঠোর তপস্যা করেছিলেন। তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি চতুর বর লাভ করেছিলেন, যা তাকে অপরাজেয় করে তুলেছিলেন। সেই বরটি হলো, তাকে কোনো মানুষ পশু কেউ হত্যা করতে পারবে না, দিনেও না রাতেও না, জলেও না স্থলেও না আকাশেও না, আবার ঘরেও না বাইরেও না, কোনো রকম অস্ত্র দ্বারাও তাকে বধ করা যাবে না। এই বরগুলি তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এদিকে অসুররাজ হিরণ্যকশ্যপের একমাত্র পুত্র প্রহ্লাদ, তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি বারবার তার ছেলে প্রহ্লাদকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছিলেন। অসুররাজ হিরণ্যকশিপুরের অত্যাচারে যখন দেবতারাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তখন ভগবান বিষ্ণু নরসিংহদেবের রূপ ধারণ করেন, মানে অর্ধমানব অর্ধসিংহ রূপ ধারণ করেছিলেন। তখন তিনি হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, দিনেও নয় রাতেও নয়, গোধূলি বেলায়, ঘরেও নয় বাইরেও নয়, জলেও নয় স্থলেও নয়, নিজের কোলের ওপর রেখে কোনো অস্ত্র ছাড়া নিজের নখ দিয়ে তিনি তাকে হত্যা করেছিলেন। তারপর তিনি এই নদীতে এসে হাত ধুয়েছিলেন। এই নদীটি হলো মন্দাকিনী নদীর একটি শাখা। এই নদী গরমকালে তীব্র রোদেতেও নদীর জল কিন্তু একটুও শুকোয় না। এই নদীর জলকে খুব পবিত্র বলে মনে করা হয়। এখানকার মানুষেরা এই জলেই স্নান করে। মন্দিরে আসতে গেলে ঠিক ডান হাতেই এই নদী পড়বে। অবশ্যই এই মন্দির আর এই নদীর দর্শন সবাই করবেন আর জল মাথায় ছেটাবেন। পৌরাণিক কথা থেকে আমরা জানতে পারি এই মন্দির সত্যযুগে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর আমরা ভোগ খেয়ে আর বাড়ির জন্য একটু ভোগ আর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাশেই কিছু দর্শনীয় স্থান দেখব বলে। কিন্তু যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, অনেক জায়গায় বন্ধ ছিল, তাই এই মন্দিরটাতে চলে এলাম। এটা ইস্কনের আরেকটি মন্দির যেটা তৈরি হচ্ছে। তো এখানে এসে আমরা দেখলাম অসম্ভব সুন্দর জায়গাটা, কি বলবো, এত ভালো লাগলো। তারপর এখানে এসে প্রসাদও পেলাম। জায়গাটা এত সুন্দর যে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। আর এখানে যদি কেউ ভোগ প্রসাদ খেতে চান, তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। 150 টাকা করে এক একজনের থালি রাজভোগ পাওয়া যায়। 12 রকমের পদ দিয়ে রাজভোগ পাওয়া যায়। যাই হোক, জায়গাটা এক কথায় খুব সুন্দর। মন্দিরটা তৈরি হচ্ছে, এখানে ফোন করে দিলে ওরা খাবারের ব্যবস্থা রাখবে। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে আর ইচ্ছা আছে এখানকার রাজভোগ যে প্রসাদ সেটা আমি একবার খাবো। তবে একটা কথাই বলবো, আপনারাও ঘুরে আসুন, খুব শান্তি পাবেন এখানে গেলে। নৃসিংহতলার মন্দির থেকে ঠিক 5 মিনিটের পথ। টোটোকে বললেই, জগন্নাথ মন্দির বললেই আপনাদেরকে নিয়ে আসবে ঠিক এই মন্দিরটা। এই মন্দিরটা এত সুন্দর যে আমি আর আদার্স কোনো ভিডিও করতে পারিনি। আমার এই ঠাকুরের রূপ দেখে আমি কীরকম হয়ে গিয়েছিলাম, আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। তবে অবশ্যই আপনারা আসবেন, মন্দিরটা দেখে যাবেন আর অবশ্যই এখানকার ভোগ প্রসাদও খেয়ে যাবেন। আর নরসিংহদেবের তলায় মন্দিরে অবশ্যই একবার আসবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, সবাই বলুন।
জয় নরসিংহদেবের জয়, জয় প্রভুর জয়। আর যদি কেউ একদিনের ছুটি কাটাতে এখানে আসতে চান তাহলে সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, সারাদিন এখানে থেকে দুপুরবেলা এখানকার ভোগ খেয়ে বেরিয়ে পড়ুন। 45 থেকে 50 মিনিটের রাস্তা মায়াপুর, সেখানে গিয়ে ভগবানের দর্শন করুন, খুব ভালো লাগবে। আশা করি সারাদিনটা আপনাদের খুব ভালোই কাটবে। জয় জগন্নাথ। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। জয় জগন্নাথ।